দেখো আমরা যে উচ্চতর দ্বিতীয় পড়তে যে স্মৃতিবিদ্যা অধ্যায়ের প্রশ্নের সমাধানের ধারাবাহিকতা আমরা এ পর্যায়ে আমি তোমাদের সাথে বরিশাল বোর্ড 2023 সালে যে কোয়েশনটা আছে সেই কোয়েশনটা নিয়ে আলোচনা করব। বরিশাল বোর্ড 2023 সালের কোয়েশনের উদ্দীপক আমাদেরকে একটাই দেওয়া ছিল, একটাই আছে। এই উদ্দীপক থেকে দুইটা কোয়েশন আঁকা হয়েছে, মানে দুইটা প্রশ্ন যে বড় আসছে সেটা আমাদের ত্রিভুজ থেকেই আসছে, ত্রিভুজ কেন্দ্রিক যে কোয়েশনগুলো আছে এখান থেকে আসছে। তাহলে প্রথমে আসলে আমরা ক নম্বর কোয়েশনটা দেখি যে কয় নম্বর কোয়েশনে তোমাকে কি বলা আছে, যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত এ বি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে তবে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করা। মানে কি বলা আছে একটু লেখো। যে ক নম্বর কোয়েশন, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত, মনে করি ও বিন্দুতে ক্রিয়ারত, এটা হচ্ছে আমাদের ও বিন্দুতে ক্রিয়ারত এ বি বলের লব্ধি, দুইটা বল, একটা বল হচ্ছিল এ বি এ, আর একটা বল হচ্ছিল এটা বি। ঠিক আছে, এ বি দুইটা বল, এটা হচ্ছে বড় বল, বি এর থেকে বড় হচ্ছে এ, তোমাকে এটা বলা আছে এটা বি এর থেকে বড় বল। লব্ধি তাদের অন্তর্গত কোণকে, তাদের অন্তর্গত কোণটা কত, যে এটা হচ্ছে তাদের অন্তর্গত কোণ, এবং এই দুইটা বলের যে লব্ধিটা হবে, তোরা এই দুইটা বলের লব্ধি হচ্ছে আমাদের এটা আর ধরে নিচ্ছি, দুইটা বলের লব্ধি আর তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। মানে এখানে আমরা যে কাজটা করব, যে এখানে যে টোটাল কোণটা আছে কোণটাকে এই লব্ধিটা 1/3 বিভক্ত করে, এই কথাটা বলা আছে। এখন আমরা দুইটা বলের অন্তর্গত কোণ ধরে নিব 3 আলফা। আমরা দুইটা বলের অন্তর্গত কোণ কত ধরে নিব, 3 আলফা ধরে নিব। ঠিক আছে, 3 আলফা। তাহলে এতটুকু কোণ কত হবে, দুইটা বলের অন্তর্গত কোণ যদি 3 আলফা হয় তাহলে এদের লব্ধি যে কোণটা হবে 1/3 বিভক্ত করছে, মানে কত, 3/1 তাহলে 3/1 হলে কত হবে, α/3 হবে। ঠিক আছে না, না সরি আলফা হবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? আমরা ধরে নিচ্ছি যে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত, 3 আলফা। ঠিক আছে, বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 3 আলফা। এখন তাহলে একটু ভাষাগত লিখলে আমরা বুঝতে পারবো তাহলে কাজটা কি হবে। আর এতটুকু কোণ হচ্ছে, তাহলে বলদ্বয়ের অন্তর্গত যদি 3 আলফা হয় তাহলে এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে হলো 2 আলফা। ঠিক আছে, এই কোণটা কিন্তু 2 আলফা। আমাদের টোটাল কোণটা হচ্ছে 3 আলফা। আমাদের টোটাল যে কোণটা, ধরো আমি এই কালার দিচ্ছি, যে আমাদের টোটাল কোণটা হচ্ছে 3 আলফা। বলদ্বয়ের অন্তর্গত কোণ আমরা ধরে নিচ্ছি 3 আলফা। এখন কথা হইতে পারে যে কেন 3 আলফা ধরে নিচ্ছেন, অন্য কিছু আলফা ধরে নিলে কি হইতো, এটা হচ্ছে 3 আলফা। তাহলে লব্ধি আমাদের বড় বলের সাথে কোণ তৈরি করছে এবং বড় বলের সাথে লব্ধি আলফা কোণে আসছে, এটা আমরা বলতে পারি। কেন, প্রশ্নে আমাকে বলা হয়েছে, একটু পেজটা ভালো করে একটু ক্লিয়ার করো। প্রশ্নে আমাকে বলা হয়েছে যে দুইটা বলের মধ্যবর্তী কোণ যা হবে, দুইটা বলের মধ্যবর্তী কোণ যা হবে, তাহলে আমরা দুইটা বলের মধ্যবর্তী কোণ ধরছি কত, 3 আলফা। এই 3 আলফার 1/3 যে কোণটা আসবে, হ্যাঁ, লব্ধি এই তিনটা কি করে 1/3 বিভক্ত করে। লব্ধি কি করে, যে লব্ধিটা অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তাহলে 1/3 বিভক্ত মানে এটা, তার মানে ইকুয়াল টু কত আসবে আলফা। তার মানে লব্ধি যে কোণটা তৈরি করবে সে কোণটার পরিমাণটা কত হবে, আলফা। এমন কথা হচ্ছে যে লব্ধি আপনি আলফা এর সাথে দিচ্ছেন কেন, এর সাথে তো দিতে পারতাম না, এর সাথে আমাদের দেওয়া যাবে না, কারণ আমাদের কোণের 3টা ভাগ, কোণটাকে একটা হচ্ছে আলফা প্লাস আলফা প্লাস আলফা। ধরো আমরা এই 3টা ভাগে ভাগ করা কোণটা, তাহলে একটা ভাগ হচ্ছে 3/1 হচ্ছে লব্ধি যে কোণ উৎপন্ন করবে। তার মানে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে ছোট কোণ তৈরি করে। লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে কি কোণ তৈরি করে, ছোট্ট কোণ তৈরি করে। তাহলে লব্ধি কার সাথে ছোট কোণ তৈরি করে, লব্ধি বড় বলের সাথে ছোট কোণ তৈরি করে। তাহলে আমাকে প্রশ্নে বলা আছে এ বলটা হচ্ছে বড় বি এর থেকে, তাহলে লব্ধি এ বলের সাথে আলফা কোণ তৈরি করবে, মানে 1/3 যে কোণটা সেটা কোণ সাথে এ বলের সাথে তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এই কারণেই আমরা এই অংশটাকে আলফা দিচ্ছি। আর তাহলে টোটালটা যদি 3 আলফা হয় তাহলে এতটুকু অংশ 2 আলফা, এটা হচ্ছে স্বাভাবিক সেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যেহেতু আমরা একটু অন্য হিসেবে কাজটা করার চেষ্টা করতেছি, আমরা কেন ওই হিসাবে কাজটা করার চেষ্টা করতেছি, কারণ আমরা যদি স্বাভাবিক হিসাবে কাজটা করার চেষ্টা করতাম তাহলে অনেক ঝামেলা পড়তে হইতো। তাহলে ঝামেলাটা এড়ানোর জন্যই আমরা কোণের হিসাব নিকাশ নিয়ে কাজটা শুরু করছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যদি তোমাদের আসে তাহলে এটুকু মাথায় রাখবা যে আমরা যদি স্বাভাবিক সামান্তরিক সূত্র দিয়ে কাজ করি, যে লব্ধি সামান্তরিক সূত্র যদি মানে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। কারণ কেন না,
কারণ আমরা এক্স্যাক্টলি এখানে কোনো কোণের পরিমাণ জানি না, কারণ আমাদের লব্ধির যে দিক নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে সেখান থেকে আলফার মান তো জানি না, লব্ধির যে আমাদের আলফার মান, কারণ বল দুইটা ভিন্ন, আমরা এতদিন যেটা মধ্যবর্তী কোণ বল একই ছিল, বল দুইটা ভিন্ন, তাহলে এখানে বলের মান জানি না, সেই হিসাবে আমরা লব্ধির সূত্র দ্বারা আলফার মান নির্ণয় করতে মানে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো না। এখন যদি আমরা সামান্তরিকের দিক নির্ণয়ের সূত্রেতে যাই, সেই জায়গায় আমাদের টিটা যদি আমরা দুইটা বলের মধ্যবর্তী কোণ টিটা ধরি, মনে করো দুইটা বল তোমাকে দেওয়া আছে, যে একটা বিন্দুতে কার্যত দুইটা বল তোমাকে দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, লব্ধিটা এই বলের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, লব্ধিটা এই বলের সাথে কি থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে আমি কিন্তু এখন টেন থিটা দ্বারা যদি তুমি সূত্রটা বের করো টেন থিটা দ্বারা, তাহলে এভাবে পারা যাবে না, এরকম না, আমি যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি আমরা কাজটা করি, তখন টিটা ইকুয়াল টু কত আসবে, টিটা ইকুয়াল টু আসবে α/3। এখানে এই যে α/3টা আসছে, ওইখানে অনেক ত্রিকোণমিতি ক্যালকুলেশন করে কাজটা করতে হবে, ঠিক আছে। আর যদি আমি যে পদ্ধতিতে কাজটা করতে চাচ্ছি এটা আমি 2-3 লাইনে কাজটা করে বলতে পারবো, যেহেতু আমাদের 2 নম্বরের কোয়েশ্চেন, আমরা এত হিসাব নিকাশে যাইতে চাচ্ছি না, এই হচ্ছে মূল কাহিনী, আমরা এইভাবে হিসাবটা করতেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি মধ্যবর্তী কোণ কত 3α, ক্লিয়ার। তাহলে আমরা মধ্যবর্তী কোণ যদি 3α ধরে নেই, তাহলে আমরা একটু লিখি যে ও বিন্দুতে ক্রিয়ারত এও মানে দুইটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে হলো 3α, যা লব্ধি বড় বল এর সাথে বা এ বলের সাথে 1/3 কোণ মানে আলফা কোণ তৈরি করে, ঠিক আছে। ও বিন্দুতে ক্রিয়াশীল এ ও বি, এখান থেকে এটা বড় বি থেকে মধ্যবর্তী কোণ 3α, ঠিক আছে, যা বল দ্বয়ের লব্ধি এ বলের সাথে কত আলফা কোণ তৈরি করে, এ বলের সাথে প্রশ্ন মতে বলে দেবো, এ বলের সাথে প্রশ্ন মতে আলফা কোণ তৈরি করে, ক্লিয়ার। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে এ বলের সাথে আলফা কোণ তৈরি করছে, এখন আমরা কোন থিওরিতে কাজটা করব, আমরা থিওরিতে কাজটা করব হচ্ছে বলের সাইন সূত্র সাহায্যে। তাহলে দেখো বলের সাইন সূত্র হতে পাই, বলের সাইন সূত্র হতে পাই, বলের সাইন সূত্রটা কি, আমাদের বলের সাইন সূত্রটা কি, বলের সাইন সূত্রটা হচ্ছে যে মনে করো যে এই দুইটা বল, একটা বল এদিকে কাজ করতেছে যেটা হচ্ছে পি বল, আরেকটা বল এদিকে কাজ করতেছে যেটা হচ্ছে কিউ বল, ঠিক আছে। দুইটা বলের লব্ধি বড় বলের দিকে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আমরা ধরি আলফা, দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এখান থেকে যদি আমরা একটা ত্রিভুজ উৎপন্ন করি, মনে করো এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হইলো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা একটা সামান্তরিকের সূত্র থাকে, সামান্তরিক, আচ্ছা লব্ধিটা আমাদের এখান থেকে একটু এদিকে হবে, আর একটু ছোটো হবে লব্ধি, তাহলে সামান্তরিকটা আঁকা যাবে। মনে করো এ হচ্ছে আমাদের সামান্তরিকটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ বল, এদিকে যে কাজ করতেছে কিউ বল, একটু বুঝাই নেই যে লম্বাংশের সূত্রটা কি। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ও, আর এটা যদি এ এটা যদি বি দেই, ঠিক আছে, তাহলে ও এ বি সামান্তরিকের এই বাহু আর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এই বলটাও কত কিউ বল, ঠিক আছে না, এই বলটাও আমাদের কিউ বল। তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা কি, এই হচ্ছে এটা ত্রিভুজটা, ঠিক আছে না, এই হলো আমাদের ত্রিভুজটা, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, কোন ত্রিভুজটা, ও এ বি, এই ত্রিভুজটা নিয়ে কাজ, ত্রিভুজ ও এ বি নিয়ে কাজ করতেছি। তাহলে ত্রিভুজ ও এ বি এর মাঝখানে আমরা ত্রিভুজের সাইন সূত্রটা আছে না, ওইটা প্রয়োগ করব। তাহলে ত্রিভুজের সাইন সূত্র যদি প্রয়োগ করতে চাই, তাহলে এই বাহু মানে হচ্ছে ও এ বাহু বাই হচ্ছে সাইন তার বিপরীত কোণ, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা না, এইটা। তাহলে এই কোণের পরিমাণ কত, কারণ দেখো এই বাহু সমান্তরাল, ঠিক আছে, এটা কি তাদের ছেদক, এটা কি তাদের ছেদক, তাহলে এটা যদি তাদের ছেদক হয়, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের সমান হবে না, বোঝাইতে পারছি, মানে ধরো এই কোণটাই আলফা, মনে করো যে আমরা এখান থেকে তো পুরাটা না নিই, কারণ আমাদের ত্রিভুজটা বুঝতে পারলে হয়েছে, তাহলে লব্ধির সাথে এটা আলফা কোণ তৈরি করছে আর এটা থিটা কোণ তৈরি করছে, ঠিক আছে। তার মানে এখানে যে এইটা কি সামান্ত, এই দুইটা মনে করো এ একটা রেখা আছে, এই দিকে একটা রেখা আছে, তাহলে এইটা কি একান্তর কোণ না, কারণ যেহেতু এটা আর এটা কি সমান্তরাল, তাহলে এই বিপরীত দুইটা বাহু সমান্তরাল, এটা তাদের ছেদক, একান্তর কোণগুলো সমান, তাহলে এটা আলফা হলে এটা কত আলফা হবে। আর এটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এই কোণের সমষ্টি কত, কারণ এটা জানি থিটা, তার মানে 180 মাইনাস আলফা প্লাস থিটা, টাইন আলফা প্লাস থিটা, কি এটা না এই কোণের পরিমাণ, ওকে। তাহলে আমরা এই ত্রিভুজের 3টা কোণ পাইলাম। এখানে যদি আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা, তার মানে সাইন আলফা ইকুয়াল টু এই বাহু এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, যেটা হচ্ছে সাইন থিটা, ক্লিয়ার, আর ইকুয়াল টু
ও আর বাহু, অবিবাহু, অবিবাহু, তাহলে অবিবাহু বাহুর কত করবো সাইন তার বিপরীত কোণ 180, তাহলে 180 প্লাস মাইনাস থিটা, মানে এটা হচ্ছে আলফা প্লাস থিটাই লেখা যায়, ঠিক আছে, কারণ 180 জন্য অনুপাত পরিবর্তন হবে, দ্বিতীয় কোয়াড্র্যান্টে সাইন চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে ও এ সমান কি, ও এ বরাবর পি বল কাজ করতেছিল, এ বি বরাবর কিউ বল কাজ করতেছিল, ও বি বরাবর তাদের লব্ধি আর কাজ করতেছিল। তাহলে দেখো তিনটা বলের যে আমরা দুইটা বলের যে সাইন সূত্র, বলের সাইন সূত্র, তাহলে যে কোনো বল তাহলে এই বল লব্ধির সাথে তার অপর কোণ, ঠিক আছে। এখন যদি আমরা চিত্রর সামান্তরিকটা মুছে দিই, তাহলে কি আসে একটু চিন্তা করো, যেখান থেকে আমরা একটু সিস্টেমে লিখতে চাই যে আমরা এই চিত্রের মতন করে হইল, ঠিক আছে। এটা হচ্ছে তাদের লব্ধি, তাহলে এটা যদি লব্ধি হয় তাহলে দেখো যে এখান থেকে পি বল নিচ্ছি, তখন সাইন অ্যাঙ্গেল কোনটা আসছে, অপর বল লব্ধির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে, সে কোণ সমান কিউ, এই বল অপর বল লব্ধির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা, আর বল মানে দুইটা বলের লব্ধি যখন নিচ্ছি তখন সাইন ওই দুইটা কোণের সমান, ঠিক আছে। এটা হচ্ছে যে বলের সাইন সূত্র বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে এই বলের সাইন সূত্রটাই আমরা এখন কি করব, অ্যাপ্লাই করব। তাহলে বলের সাইন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো যে এ বল, তাহলে আমরা কি নিব, এ বল তার মানে সাইন, ঠিক আছে, এরপরে ইকুয়াল টু হচ্ছে বি বল তার মানে কত সাইন, ঠিক আছে, এরপরে তাদের লব্ধি আর বল, ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল বলদ্বয়ের লব্ধি আর এ বলের সাথে, এখন বলে দেবো বলদ্বয়ের লব্ধি আর, ঠিক আছে, এ বলের সাথে, তাহলে আর বাই কত, আর বাই হবে হলো সাইন অপর দুই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, এখন আমরা যে কাজটা করব যে এ বাই সাইন, তাহলে এ বল নিচ্ছি, তাহলে এ বল, তাহলে অপর বল বি লব্ধির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে কত 2 আলফা, তার মানে সাইন 2 আলফা, ক্লিয়ার। বি বল, তাহলে তাহলে অপর বল লব্ধির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে তার মানে কত আলফা, তাহলে সাইন আলফা, আর বল তার মানে লব্ধি, তাহলে অপর দুই বলের সমষ্টি, মানে দুইটা এই বল লব্ধির সাথে যে কোণ তৈরি করছে এবং এই বল লব্ধির সাথে যে কোণ তৈরি করছে তাদের সমষ্টি মানে কত 3 আলফা। এ হচ্ছে বলের সাইন সূত্রটা। এখন আমাদের যেটা প্রয়োজন মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের এতটুক নিয়ে কাজ করার দরকার নেই, আমরা এতটুক নিয়ে যদি কাজ করি তাহলে দেখো এ বাই কত সাইন 2 সাইন আলফা, সাইন 2 এর সূত্র কজ আলফা, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু বি বাই সাইন আলফা, ঠিক আছে। বা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষ থেকে সাইন আর সাইন কাটাকাটি করতে পারি, তাহলে তাকে কত এ বাই 2 কজ আলফা ইকুয়াল টু কত বি থাকে, তাহলে এখন থেকে যদি আমরা 8 গুণন দিয়ে দেই তাহলে এ বাই বি ইকুয়াল টু কত 2 কজ আলফা, তাহলে বা আমরা যেটা লিখতে পারি যে কজ আলফা ইজ ইকুয়াল টু, কজ আলফাটা এই পাশে নিয়ে পড়লাম আর এখানে লিখতে পারি এ বাই 2b, ঠিক আছে। তাহলে বা আলফা ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে কজ ইনভার্স কত এ বাই 2b, এটা আমরা পাইলাম। এখন আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল কত 3 আলফা, দুইটা বলের অবিন্দু থেকে আসলে এ ও বি বলদের মধ্যবর্তী কোণ ছিল 3 আলফা, আসছে কত আলফা, তাহলে আমরা একটা 3 দিয়ে গুণ করে দিই 3 আর এই পাশে 3, এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি লিখতে পারি বলদ্বয়ের মধ্যবর্তী, সুতরাং বলদ্বয়ের মধ্যবর্তী কোণ সমান কত 3 cos ইনভার্স কত এ বাই 2b, এ হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের বলদ্বয়ের মধ্যবর্তী কোণটা কেমনে নির্ণয় করা হয়েছে। তাহলে এইভাবে আমাদের কাজটা কিন্তু সহজ হয়েছে, কিন্তু একটু বুঝতে হয়েছে বেশি, আর ওইভাবে কাজগুলো করতে গেলে আমাদের অনেকটা জটিলতা পড়তে হবে। তারপর যার যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে সমাধান দেখবা, ওইভাবে অনেক বই সমাধান দেওয়া হচ্ছে, আমরা একটু ব্যতিক্রমভাবে দেওয়ার চেষ্টা করলাম, সহজভাবে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এর পরবর্তীতে আসো আমাদের খ নম্বর কোয়েশনে কি বলা আছে, উদ্দীপকের উদ্দীপকের কেন্দ্র কেন্দ্রটা কোনটা, এটা হচ্ছে আমাদের আই কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে আই কেন্দ্র, এটা আরেকটা কেন্দ্র, এটা হলো অন্যরা আই কেন্দ্র, আইগামী পিকিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকলে দেখাও যে এতগুলো এত, কিন্তু কথা হচ্ছে এখানে যে কেন্দ্রটা আই, এটা অন্তকেন্দ্র না পরিকেন্দ্র না উপকেন্দ্র সেটা তো কিছুই বলা নাই, হ্যাঁ, অন্তকেন্দ্র না পরিকেন্দ্র নাকি লম্বকেন্দ্র কিছু বলা নেই, তো প্রশ্ন বলে লিখলাম নাকি, আমাকে প্রশ্ন কই,
প্রশ্ন হচ্ছে অন্তকেন্দ্র হচ্ছে অন্তকেন্দ্র বলা, কেন্দ্র আই, এটা হচ্ছে অন্তকেন্দ্র, হচ্ছে অন্তকেন্দ্র আইগামী। এখানে একটা কথা হবে যে অন্তকেন্দ্র, এটা হবে অন্তকেন্দ্রগামী। ভুল হয়েছে, যে এটা হবে অন্তকেন্দ্রগামী, অন্তকেন্দ্র আই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যেটা আছে উদ্দীপকের অন্তকেন্দ্র আইগামী পি কিউ আর তিনটা বল, পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় সৃষ্টি করলে আমাকে এটা প্রয়োগ করতে হবে। খুবই সহজ প্রমাণ, অন্তকেন্দ্রগামী। এখান থেকে আমাদের এটা কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আগে দেখো আমরা চিত্রটা একটু আঁকি, আমাদের মতো করে একটু চিত্রটা আঁকি, ওই চিত্র নষ্ট করার দরকার নাই। তাহলে এ হলো আমাদের চিত্রটা। এখানে দুইটা করে চিত্র দেওয়া আছে, যে দুইটা প্রশ্নের চিত্র তো দেওয়া আছে। আমাদের এই যে বিডব্লিউ যে ইউ বলগুলো আছে, এটা হচ্ছে অন্য চিত্র। আপাতত আমাদের অন্তকেন্দ্র নিয়ে যে চিত্রটা আছে সেটা নিয়ে আমরা কাজ করি। তাহলে এই অন্তকেন্দ্রের যে আইটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র, এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে আইগামী পি কিউ আর বল তিনটা কি সাম্যাবস্থায় থাকলে, তাহলে পি তিনটা বল তিনটা সাম্যাবস্থায় কোথায় থাকবে? মনে করো যে এখানে পি তুলে এই বিন্দুতে সাম্যাবস্থায় আছে, তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ আর ইকুয়াল টু সাইন a/2 a/2 তো বল তিনটা সাম্যাবস্থায় থাকলে। তাহলে এখানে আমাদের তিনটা বল, আমরা পূর্বের লেকচারে মনে হয় যে রাজশাহী বোর্ড নাকি সিলেট বোর্ডে একটা কোয়েশ্চেন আলোচনা করছিলাম যে তিনটা বল তিন দিকে ক্রিয়ারত থাকলে, হ্যাঁ তিনটা বল তিন দিকে ক্রিয়ারত আছে কিন্তু সমান্তরাল না, তখন আমাদের লামির উপপাদ্য প্রয়োগ করতে হয়। আর যদি তিনটা বল এখানেই প্রয়োগ হবে, এখানেই ক্ষেত্রে তিনটা বল তিন দিকে একই দিকে সমান্তরালভাবে প্রয়োগ হয়েছে। দেখো এখানে একটা বল এদিকে, একটা বল এদিকে, আর একটা বল এদিকে, এটা হচ্ছে আমাদের লামির উপপাদ্যের প্রয়োগ হবে। আবার দেখো এই কি ত্রিভুজের উপর তিনটা বল এই দিকে কাজ করতেছে, একটা এদিকে কাজ করতেছে, একটা এদিকে কাজ করতেছে, মানে সমান্তরাল আছে, সদৃশ আছে। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে অন্য থিওরি যেটা আমাদের থার্ড অনুশীলনী, সে অনুশীলনী থিওরির মাধ্যমে আমরা কাজ করব। তাহলে এখন আমাদের এখানে সাম্যাবস্থায় আছে, তাহলে এখানে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে অন্তকেন্দ্রটা কিভাবে ক্রিয়েট হয় সেটা আমাকে বোঝা উচিত। অন্তকেন্দ্রটা ক্রিয়েট হওয়ার জন্য আমাকে যেটা মনে করো একটা ত্রিভুজ, তোমার কাছে একটা ত্রিভুজ আছে, যে তোমাকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, যে কোনো মাপের একটা ত্রিভুজ, যে এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজ। এখন এটার অন্তকেন্দ্র কেমনে হয়? অন্তকেন্দ্র হচ্ছে হলো যে কোনো ত্রিভুজের যে কোনো প্রত্যেকটা কোণ, যে কোনো না, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক, মনে করো এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে হলো এটা, আবার এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, এই তিনটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হয় অন্তকেন্দ্র। মানে আমি আবার বলতেছি, একটা ত্রিভুজের যে কোনো তিনটা কোণের, যে কোনো না তিনটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র। তাহলে এই যে ত্রিভুজটা আমাকে এখানে দেওয়া আছে, কি ত্রিভুজটা দেওয়া আছে? এবিসি যে ত্রিভুজটা দেওয়া আছে সেই ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে আই, এতটুকু আমাদের বলতে পারি। এখন আমরা পরিচয়টা একটু দিয়ে নেই, যে পরিচয়টা কি হবে এটা তোমাদের নিজের ভাষাও দিতে পারবা, যে আমি একটু বলে দিই, তারপরেও তোমরা দেখো যে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে আই, যা আই এ বরাবর পি বল এবং অথবা আই এ বরাবর আইবি বরাবর বা আইসি বরাবর যথাক্রমে পি কিউ আর বল দ্বারা কি ক্রিয়াশীল থেকে আই বিন্দুতে কি আছে সাম্যাবস্থায় সৃষ্টি করছে। তাহলে আই বিন্দুতে সাম্যাবস্থায় সৃষ্টি করলে লামির উপপাদ্য অনুসারে আমরা পাই, কি পাই? যে কোনো বল পি, আমরা বল নিচ্ছি পি, তার নিচে সাইন, অপর দুই বলের মধ্যবর্তী কোণ, তাহলে আই নিলে কিউ আর এর মধ্যবর্তী কোণ, মানে হচ্ছে বি কোণটা কি হবে? কিউ আর এর মধ্যবর্তী কোণটা কি? আই বি আই সি, কোণটা হচ্ছে বি আই সি, বি আই কত সি এখন ইকুয়াল টু অপর বল, অপর যে কোনো একটা বল না, ধরো কিউই নিলাম, তাহলে এখন হচ্ছে হলো সাইন কত হবে? কিউ নিচ্ছে, তাহলে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ মানে পি এবং আর এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে এ আই সি, তাহলে কোণ হচ্ছে হলো এ আই সি ইকুয়াল টু হলো আর বাই হচ্ছে এই বল তার মধ্যবর্তী কোণ কোনটা? এটা, তাহলে হচ্ছে হলো এ আই বি, তার মানে সাইন কত কোণ এ আই বি। এরপরে উপরে বাসাটা তোমরা একটু লিখে নিও কষ্ট করে, ঠিক আছে? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণটা কি করতে হবে বলছিলাম ওইদিকে তাকানোর জন্য, যে এখান থেকে আমাদের এই কোণটা আনতে হবে, মানে এ কোণের এ কোণা a/2 আনতে হবে, a/2 b/2 এরপরে কত c/2 এগুলো আনতে হবে। তার মানে আমাকে শীর্ষ কোণে কনভার্ট করতে হবে, এখন আমরা কনভার্টটা কিভাবে করব? ধরো আমরা যে কোনো একটা কোণ নিয়ে কাজ করতেছি, মনে করো আমরা এখন এই কোণটা নিয়ে কাজ করতেছি, যে এই যে কোণটা
হ্যাঁ, এটার এই কোণটা নিয়েই কাজ করতেছি। এই কোণটাকে আমরা যে কোনো একটা শীর্ষ কোণে কনভার্ট করব। এ হচ্ছে আমাদের প্রথম কাজ, বুঝাইতে পারছি? এ হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে এই কাজটা আমরা আগে করে নিব, বর্ণনার পরে এখানে যা লিখবো সেটা আমরা লিখে নিব। তাহলে আমরা একটু লিখি যে কাজটাকে কীভাবে আমরা শীর্ষ কোণে কনভার্ট করব। একটা জিনিস চিন্তা করো, যে ত্রিভুজ যখন আমাদের এবিসি ছিল, যখন ত্রিভুজ আমাদের এবিসি ছিল, যে ত্রিভুজ কত এ বি সি, এই ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা জানি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মানে হচ্ছে ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ। শীর্ষকোণকে এবিসি দ্বারা প্রকাশ করা যায়। ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছিল 180, মানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এটাকে আমরা যেটা করব, একটু 1/2 দ্বারা ভাগ করে দেবো। 2 দ্বারা ভাগ করলে একে করলে 2 প্লাস b/2, ঠিক আছে, প্লাস হচ্ছে c/2 ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এটা আমরা পাইলাম। এখন আমরা কাজটা যে করবো, উদ্দেশ্যটা কীভাবে নিব? আমাদের প্রথম উদ্দেশ্য তো এটাকে শীর্ষকোণে কনভার্ট করা। তার মানে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, যে এটা নিলাম, পরে আমাদের এই কোণ, তাহলে এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই বাহু রিলেটেড, এই কোণ রিলেটেড, সেটা হচ্ছে কি ত্রিভুজ বি। এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, দেখো এই যে একটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ এই জায়গায় উৎপন্ন আছে, এই ত্রিভুজটা তুমি নাও। ক্লিয়ার? আমাদের সম্পূর্ণ ত্রিভুজটা তো আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। কি? কারণ এই ত্রিভুজের একটা কোণই হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, সেই কাজটা হচ্ছে যে ত্রিভুজ কত, ত্রিভুজ বি আই সি ইকুয়াল টু কত লিখতে পারি, যে কোণ ত্রিভুজ বি আই সি এ, আমরা এই কথাটা বলতে পারি যে কোণ বি আই সি প্লাস কোণ আই বি সি প্লাস কোণ কত আই সি বি এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 180, কারণ এখানেও একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যখন বলছিলাম যে অন্তঃকেন্দ্র কেমনে তৈরি হয়, যে যেহেতু আমাদের আইটা কি, আইটা হচ্ছে অন্তঃকেন্দ্র, তাহলে অন্তঃকেন্দ্র কেমনে তৈরি হয় আমি আবার বলতেছি, যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, তিনটা কোণের সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। তাহলে তিনটা কোণের সমাদ্বিখণ্ডক, আমরা যে এই কোণটা সমাদ্বিখণ্ডিত করছি, তার মানে এই কোণটা যদি বি হয়, তাহলে এটা কি হবে? b/2, এই পরিমাণটা কত? b/2 হবে। এটাও কত হবে? b/2 হবে, ঠিক আছে না? মানে এই কোণ বি এর অর্ধেক। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে যে কোণটা আছে সেই কোণটা কত? b/2, সেই কোণটা কত? b/2, কারণ এই টোটাল কোণটা হচ্ছে b, আর এটা হচ্ছে b/2, আর এখানে যে একটুটুকু আসবে সেটাও কতটুকু হবে? b/2ই হবে। ঠিক একইভাবে আমরা এটা বলতে পারি কত? এই কোণটাকে বলতে পারি c/2। ক্লিয়ার? c/2, আর এটাও আমাদের কি হবে? এটাও আমাদের c/2ই হবে। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসায় দিই। দেখো তাহলে যে কোন বিআইসি, এটা তো আমাদের দরকার, এটা তো আমি জানি না, বিআইসি এটা এভাবে থাকো ইকুয়াল টু, এখান থেকে দেখো আমরা কোন আইবিসি সমান কত পাইছি? b/2 প্লাস, ঠিক আছে, b/2 প্লাস এখানে আইসিবি সমান পাইছি হলো c/2 ইকুয়াল টু হচ্ছে হলো 180, ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। এখন এই জায়গায় আমাদের যে প্রথম যে আমরা ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম, সেখান থেকে দেখো আমরা কিন্তু এতটুকের মান বের করে আনতে পারি, যে এতটুকের মান আমরা বের করে আনতে পারি কোথায় থেকে? এই যে এই জায়গা থেকে, যে b/2 প্লাস c/2 ইকুয়াল টু কত? যদি এটাকে আমরা ওই পাশে পাঠায় দেই, ঠিক আছে, ওই পাশে পাঠায় দেই, সেটা হয়ে যাবে কত? -a/2। ক্লিয়ার? a/2। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারবো? এটা লিখতে পারবো। তাহলে এখানে লিখো যে আমরা b প্লাস c এটা সমান, তাহলে বা কোণ বিআইসি প্লাস হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি যে 90 মাইনাস কত? a/2 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এখন আমরা বুঝি যে কোণ বিআইসি ইকুয়াল টু, আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত? আমরা যেটা লিখতে পারি যে 180, হ্যাঁ, মাইনাস 90, এরপরে প্লাস কত? a/2, এটা আমরা লিখলাম, যা সমান 90 থেকে দিলে কত? 90 প্লাস কত? a/2, এটা আসে, ঠিক আছে না? হ্যাঁ, আমাদের এটা আসে, হ্যাঁ এটা আসে, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আসলো, যেটা সমান কত? বা আমরা লিখতে পারি যে কোণ বিআইসি সমান আমরা এটা পাইছি। এখন এই ছিল আমাদের, যে আমাদের কোণটাকে কোথায় নিয়ে গেছি? শীর্ষকোণের মাধ্যমে প্রকাশ করতে পারছি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষকোণের মাধ্যমে প্রকাশ করতে পারছি। এখন এই জায়গায় যে লাইনটা আসছে একটু ভালো করে লক্ষ্য করবা, যে কারণ বাকিগুলো তো আর এইভাবে দেখানো দরকার না, আমরা অনুরূপভাবে বাকিগুলো লিখবো। তাহলে এখানে যেটা আসছে, আমরা কোণ নিয়েছিলাম কোনটা?
এটা, কোণ নিছিলাম এটা, ঠিক আছে, এই কোণ। তাহলে এখানে 90 প্লাস, তাহলে এই কোণটার বিপরীতে যে শীর্ষটা ছিল এটার অর্ধেক আসছে। ভালো করে লক্ষ্য করো যে আমরা কোণ নিছিলাম কত, বিআইসি, বিআইসি এই কোণ, ঠিক আছে। যখন এই কোণের সমান কত পাইছি 90 প্লাস এর বিপরীতে যে শীর্ষটা আছে তার অর্ধ কোণ, ঠিক আছে, তার অর্ধ কোণ। এখন যদি আমি কোণ এইটা নেই, মনে করো যে এখান থেকে যদি আমি এগুলা, হ্যাঁ এখান থেকে যদি কোণ আমি এটা নিই, এখন মনে করো যে কোণ এই পাশে লিখি, যে এখন যদি আমি কোণ এটা নেই, যে কোণ এই কোণটা নেব, মনে করো যে এই কোণটা নেব, ঠিক আছে, কত, এ আই সি, এ আই সি, এ আই সি, এই কোণ সমান নিলাম। তখন আমাদের 90 প্লাস একই হিসাব করি, একইভাবে সব কিছু একইভাবে কাজ করিয়া আমরা কত পাবো, যে 90 প্লাস এই কোণের বিপরীত শীর্ষ কত, বি, তার মানে কত, b/2 লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। এরপর আরেকটা কি আছে, যে এই কোণটা আছে, এই কোণটা কত, এ আই বি, তাহলে এ আই বি এটি করলে কত আসবে, ঠিক 90 প্লাস কত, এই যে c/2, c/2। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছো যে আমরা কোণগুলোকে কিভাবে কনভার্ট করে নিয়ে গেলাম শীর্ষ কোণে। তাহলে এই কোণের মানগুলো আমরা এখন কি করবো, এখানে বসাবো। তাহলে বসাও, তাহলে বা আমরা পি বাই কত পাইলাম, সাইন, তাহলে আমরা বিআইসি, বিআইসির মানটা কত, এটা, তাহলে 90 প্লাস কত, a/2, তার মানে আসে হচ্ছে 90 কত, 9, ও আচ্ছা এখানে একটা ভুল করে ফেলছি। কি ভুল করে ফেলছি, যে আমাদের এখানে তো কোনগুলো রেডিয়ানে দেওয়া আছে, তাহলে আমরা 99 এর রেডিয়ান নিলে তো হয়ে যায়, ঠিক আছে না, 99 এর রেডিয়ান নিলে তো হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে রেডিয়ান নিয়ে নিই, তাহলে এটাকে আমরা পাই লিখতে পারি। দেখো আমরা একটু সংশোধন করতেছি, পাই লিখতে পারি। তাহলে এখানে 5/2 হবে, ক্লিয়ার, এখানে কি হবে, 5/2 হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি 5/2 হয়, তাহলে এখান থেকে আমাদের এটা কত নিব, এটাও আমরা ফাই নিব, ঠিক আছে, এটাও আমরা পাই নিব। তাহলে এখানেও আমরা ফাই লিখবো, যে ফাই এটা, আর এখানে যেটা লিখবো এটা তো ঠিকই আছে, এখানে লিখবো আমরা 5/2, ঠিক আছে, 5/2। তাহলে এখান থেকে আমরা হিসাব করে 180, মানে 5/2 থেকে 5 বিয়োগ করবো আর কি, মূল কথা হচ্ছে 5/2, 5 থেকে এটা হচ্ছে আমাদের 5 ছিল, এখানে তো পাই ছিল, হ্যাঁ এবার আমাদের 5 ছিল, 5, ঠিক আছে। 5 থেকে আমরা কি 5/2 বিয়োগ করবো, 5/2 বিয়োগ করবো, যেহেতু রেডিয়ানে দেওয়া আছে। তোমরা আমাকে যদি ডিগ্রিতে দেওয়া থাকতো আমরা ডিগ্রিতে কাজটা করতাম, যেহেতু রেডিয়ানে দেওয়া আছে আমাদের একটু হিসাবে ভুল হয়ে লক্ষ্য করি নাই, যে রেডিয়ানে দেওয়া আছে আমাদের রেডিয়ানে কাজটা করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হবে কত, 5/2, বুঝাইতে পারছি, এই এতটুকু হিসাব আর কিছু না, সকল কিছু ঠিক আছে, খালি 5/2 প্লাস a/2 এতটুকু আসবে, 5/2 প্লাস a/2, হ্যাঁ 5/2, আরে প্লাস মাইনাস আসতেছে কেন, আবার কোন পেস লাগলো, এখানে যেটা আসে সাইন 5/2 মাইনাস আসে, মাইনাস আসে কেন, মাইনাস আসে কেন, মাইনাস কেন আসবে, বি প্লাস সি মাইনাস a/2, ঠিকই তো আছে, মাইনাস a/2, হ্যাঁ 5/2 মাইনাস a/2, এখান থেকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হবে। আচ্ছা মাইনাস আমাদের প্লাস যেহেতু আসছে, আর কি করার আছে, পরবর্তী বর্ষায় দেখা যায় কি করা যায়। এখন আমাদের 5/2 লিখো, যে 5/2, তাহলে তো আমাদের 90 দূরই কাজ করলে হয়ে যেত গা, তাহলে তার এখানে কনভার্ট করার দরকার ছিল না, কারণ আমাদের আরেকটু ফন্ডিটি করছে আর কি, ঠিক আছে, ওই ফন্ডিটিটা আমাদের একটু করে দেখাইতে হবে। ওকে, সে যেভাবে আছে লেখো 5/2 লেখো, যে 5/2 কত, 5/2 প্লাস কত, প্লাস হচ্ছে a/2, প্লাস হচ্ছে a/2, এ হচ্ছে আমাদের কাজটা, ঠিক আছে। 5/2 প্লাস a/2 ইকুয়াল টু আমাদের এখানে হবে কিউ বাই সাইন, ঠিক আছে, কত, কোন এআইসি, এআইসির মান কত পাইছি, এআইসি 5/2 প্লাস b/2, 5/2 প্লাস b/2, ঠিক আছে, এ হচ্ছে কাজটা। আর আর বাই আমাদের যেটা আছে সাইন কত, 5/2 প্লাস c/2, একটু প্রমাণে ভালো করে লক্ষ্য করবা, যদি আমাকে প্লাস দেওয়া থাকে তাহলে আনসার এইটাই, যদি আমাকে প্লাস দেওয়া থাকে তাহলে আনসার এইটাই। আমি এটার পরেই লিখতে পারবো কত, পি অনুপাত কিউ অনুপাত কত আর ইকুয়াল টু কত, সাইন 5/2 প্লাস a/2, ঠিক আছে, এটা আমরা লিখতে পারতাম যদি আমাকে প্লাস দেওয়া থাকতো, অনুপাত সাইন কত, 5/2 প্লাস b/2, এটা আমরা লিখতে পারতাম। পরে হচ্ছে হলো সাইন, যে অনুপাত দিয়ে দাও, সাইন কত হবে, সাইন 5/2, পরে হচ্ছে হলো 5/2 প্লাস হচ্ছে c/2, এটা আমরা লিখতে পারতাম। কিন্তু আমাদের প্লাস নাই, আমাদের আছে প্রমাণে কি, মাইনাস। ভালো করে লক্ষ্য করো, এখানে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, ভালো করে লক্ষ্য করো প্রশ্নের মধ্যে, আশা করি তোমাদের কাছে প্রশ্ন আছে, প্রশ্ন দেখবা যে এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস দিতে গেলে আমাদের একটু ফন্ডিতি করতে হবে, ফন্ডিতি একটু করতে হবে। তাহলে ফন্ডিটি কি করবো একটু দেখো, এখানে আর কিছু করার নাই, এগুলো আমাদের প্রয়োজন নাই, আশা করি তুলতে পারছো।
এখন দেখো যে এটা সমান সমান আমরা লিখতে পারি যে π/2 এর জন্য অনুপাত পরিবর্তন হবে, পরিবর্তনের সাইন পরিবর্তন হয়ে কী হবে, কজ হবে। আর π/2 প্লাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, π/2 প্লাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেটের সাইন পজিটিভ, তাহলে চিহ্ন পজিটিভ, তাহলে থাকলো কত a/2, এরপর ইকুয়াল টু q/, যেটা আসে সাইন কত b/2, একই কথা ইকুয়াল টু r/সাইন কত আসলো c/2, এটা আমাদের আসলো। তার মানে এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে আমরা তো যে লিখি যে সাইন, ঠিক আছে, সাইন π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা এগুলো কত পাবো, π/2 এর জন্য অনুপাত পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কস হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা হবে, তাহলে আমরা কস সাইন এটা সমান যদি এটা লিখতে পারি, তাহলে এটা সমান এটা লিখতে পারি, কোনো প্রবলেম আছে যে সাইন π/2 মাইনাস থিটা, তাহলে সাইন π/2 এর জন্য অনুপাত পরিবর্তন হয়ে কস হইলো, থিটা বসে গেল, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের কোনটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ হয় অনুপাত, তার মানে সাইন থেকে পরিবর্তন হয়ে যদি এটা হয় তাহলে আমাদের একরাত থেকে পরিবর্তন হয়ে এটা লেখা যায়, তাহলে আমরা cos থিটা সমান এটা থিটা জায়গায় খালি a/2 বসাবো, তাহলে আমরা লিখতে পারি p বাই কত সাইন কত হবে π/2 মাইনাস থিটার জায়গায় কে আছে a/2, তাহলে a/2, এরপর ইকুয়াল টু q সাইন কত π/2, আচ্ছা না সাইন লিখছি কেন, এটা তো cos হবে, cos, ঠিক আছে, এটা cos হবে, মাথা গেছে, cos কত π/2, এরপরে মাইনাস কত b/2, এটা লেখা যায়, এরপরে হচ্ছে r বাই কত cos না তো সাইন কত হবে π/2 মাইনাস হলো c/2, ঠিক আছে, এ হচ্ছে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা খালি প্রমাণের মতো দেখাবো, তাহলে বা p/q কত r ইকুয়াল টু যেটা আসবে এটা সাইন কত π/2 মাইনাস a/2 সাইন π/2 মাইনাস b/2, এরপরে সাইন কত π/2 এরপরে মাইনাস কত c/2, ঠিক আছে, c/2, এই হচ্ছে আমাদের প্রমাণটা, যে ক নম্বর কোয়েশনের প্রমাণটা। তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে একটু ঘাবড়ানোর দরকার নাই, আমাদের একটু পণ্ডিতি করা হয়েছে আর কি, যদি পণ্ডিতি করা আমরাও পণ্ডিতি করবো, পণ্ডিতি না করলে এভাবে কাজটা রাখিয়ে দেবো, তাহলে আমাকে কখনো cos a/2 দিতে পারে, ঠিক আছে, আর একটু পণ্ডিতও করতে পারে, cos a/2 এর সূত্র বসাইতেও পারে, ঠিক আছে, cos a/2 এর সূত্রটাও রিপ্লেস করতে পারে। তাহলে যাই হোক, আমাদের কথা হচ্ছে যে অন্তঃকেন্দ্র, ফরিকেন্দ্র এবং লম্বকেন্দ্র তিনটা অঙ্কের ক্ষেত্রে কাজ আমাদের একই, দুই কাজ জানা থাকে, লাস্টে খালি ইকুয়েশনগত একটু চেঞ্জ করতে পারে স্যারেরা, কোয়েশনে আমাদের লাস্টে ইকুয়েশনগত একটু চেঞ্জ করতে পারে, আর কিচ্ছু না, ঠিক আছে। এর পরবর্তী কোয়েশনটা আসো যে উদ্দীপকের PQR বলগুলো যদি ক্রিয়া না করে, তার মানে উদ্দীপকের যে PQR বলগুলো ছিল এগুলোর আর ক্রিয়া করতেছে না, ঠিক আছে, PQR যে বলগুলো ছিল সেগুলো আর ক্রিয়া করতেছে না, তাহলে এগুলো আর রাখতে দরকার নেই আমাদের এখানে, তাহলে PQR বলগুলো আর ক্রিয়া করতেছে না, ওকে, ক্রিয়া করলো না, ধরে নিচ্ছি ক্রিয়া করে না, ধরে নিচ্ছি বলে দিছে যেহেতু আমাদের মানতে হবেই, বসেরা বলছে, তাহলে আমরা মাইনে নিলাম যে PQR বলগুলো ক্রিয়া করতেছে না, ওকে, PQR বলগুলো ক্রিয়া করতেছে না, এটা মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা গ নম্বর কোয়েশন নিয়ে কথা বলতেছি, গ নম্বর কোয়েশনে তোমাকে কি বলা হয়েছে দেখো, তাহলে PQR বল যে ক্রিয়া না করে, শুধুমাত্র ABC বিন্দুতে ক্রিয়ারত UBW মানের সদৃশ সমান্তরাল বলের লব্ধি, তাহলে আমাদের ABC বিন্দুতে ক্রিয়ারত UBW মানের সদৃশ সমান্তরাল বল, তাহলে এখানে চিত্রে বলা আছে এ বিন্দুতে ইউ বল কাজ করতেছে, তাহলে আমরা এ বিন্দুতে ইউ বল কাজ করাই, যে এ বিন্দুতে আমাদের যে বলটা কাজ করতেছে, তাহলে এদিকে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের ইউ বল, ঠিক আছে, ইউ বল এদিকে কাজ করতেছে, আর বি বলটা যেদিকে কাজ করতেছে সেটা হচ্ছে এদিকে বরাবর বি বলটা কাজ করতেছে, যে এই বরাবর বি বলটা কাজ করতেছে, ক্লিয়ার। আর এটা বি বিন্দু আমাদের, এটা হচ্ছে ভি বল, যে বি বলটা আমাদের কাছে, বি বিন্দুটা আমরা এখানে রাখি, বি বল তো রাখতে হবে বি বিন্দু, তাহলে বি বিন্দুটা আমাদের এটা এখানে থাকলো, ওকে, তাহলে সি বিন্দুতে ডব্লিউ বল আমাদের কাজ করতেছে, সি বিন্দুতে আমাদের ডব্লিউ বল এদিকে কাজ করতেছে, সমান্তরাল হয়েছে, সমান্তরাল তো হয় না, আচ্ছা সমান্তরাল হয় নাই, আমরা ধরে নিচ্ছি সে এদিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে, এখন সমান্তরাল হয়েছে, এটা হচ্ছে আমাদের ডব্লিউ বলটা কাজ করতেছে, তাহলে তিনটা বল কাজ করতেছে, তিনটা বল ক্রিয়ারত UBW সদৃশ সমান্তরাল বলের লব্ধি পরিকেন্দ্র ও গামী হলে, তাহলে এই ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্রটা আমরা কিভাবে আঁকতাম, আমরা জানি যে পরিকেন্দ্র হচ্ছে যে লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে পরিকেন্দ্র, তাহলে আমরা পরিকেন্দ্রটা ধরে নিচ্ছি আনুমানিক, মানে এই বৃত্তের কেন্দ্র যেটা হবে
সেটাই তোমার পরিকেন্দ্র। তাহলে ধরে নাও এই জায়গায় হচ্ছে আমাদের পরিকেন্দ্রটা, এই জায়গায় কি আছে আমাদের পরিকেন্দ্রটা। তাহলে পরিকেন্দ্রের নাম ওনারা দিয়ে দিচ্ছে ও বিন্দু, তাহলে পরিকেন্দ্রের নাম আমরা দিলাম ও বিন্দু। তাহলে ও বিন্দু হচ্ছে আমাদের পরিকেন্দ্র। পরিকেন্দ্রগামী হলে প্রমাণ করো যে এটা, মানে আমাদের তিনটা বল এ বিন্দুতে এবং বি বিন্দু সি বিন্দুতে কাজ করছে, এদের যে লব্ধিটা কোন জায়গায় কাজ করবে, এই যে ত্রিভুজের পরিকেন্দ্র ওতে ক্রিয়ারত আছে। তাহলে আমরা তিনটা বলের লব্ধি কত হবে, তিনটা বলের লব্ধি তো জানি আমরা ইউ প্লাস বি প্লাস ডব্লিউ, ঠিক আছে না, তিনটা বলের সমষ্টি হচ্ছে আমাদের যে লব্ধিটা, এই ইউবিডব্লিউ বলটা এই জায়গায় কাজ করবে। তাহলে আমরা এই জায়গায় ইউবিডব্লিউ বলটা যদি আমরা যুক্ত করি, তাহলে একটা জিনিস চিন্তা করো যে ইউবিডব্লিউটা যদি আমরা যুক্ত করি, তাহলে একটু যোগ করি, তাহলে মনে করো যে ও এটা আমরা একটু যোগ করলাম, যে ও এটা আমরা যোগ করলাম, এটাকে আমরা এই এদিক বরাবর বর্ধিত করলাম, এই হচ্ছে কাজটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিন্দু, এই বিন্দুতে যে বলটা আছে সেই বলটা হচ্ছে আমাদের কি লব্ধিটা, যেটা হচ্ছে ইউ প্লাস বি প্লাস হচ্ছে হলো কত ডব্লিউ, লব্ধিটা আমাদের জায়গায় কাজ করতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ, মানে চিত্রটা। আর এটার নাম দিয়ে আমরা ডি বিন্দু, আমরা কেন এটাকে বর্ধিত করছি এবং ডি বিন্দুতে নাম দিচ্ছি এটা আমরা একটু পরে আলোচনা করতেছি, আপাতত অঙ্কটা এইভাবে রেখে দিলাম। তাহলে ক্লিয়ার। এখন আমি মনে হয় ঢাকা বোর্ডে এই পরিকেন্দ্র রিলেটেড বা পরিকেন্দ্র অন্তকেন্দ্র ছিল, এটা ঢাকা বোর্ডের কোয়েশনটা অন্তকেন্দ্র ছিল, অন্তকেন্দ্র রিলেটেড নিয়ে একটা কোয়েশন আমরা আলোচনা করছিলাম সদৃশ্য সমান্তরাল বলের ক্ষেত্রে। ওই জায়গায় আমি কেন যে এটাকে ডি বিন্দু দিচ্ছি, তাহলে এইটার কাহিনীটা ওইখানে বিস্তারিত আলোচনা করা ছিল এবং বলা হয়েছিল যে সদৃশ্য সমান্তরাল বলের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের অন্তকেন্দ্র বলুক, পরিকেন্দ্র বলুক আর লম্ব কেন্দ্র বলুক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এখানে একটা বিন্দু নিব ডি বিন্দু, এবং ডি বিন্দুতে আমরা যে কি কাজটা করব সেটা ওইখানে বলা ছিল। তোমরা কষ্ট করে একটু ধৈর্য সহকারে, কারণ ওটা বুঝাইতে গেলে আমাদের আর ভিডিওটা অনেক লং হবে, প্লাস হবে হচ্ছে অনেকটা সময়ের সাপেক্ষের ব্যাপার, আর ওইখানে সুন্দর করে বোঝাই দেওয়া হয়েছে, সেই হিসেবে আমি বলতেছি না, আমি তোমাদেরকে একটু অল্প কথা এখানে বলে দিই যে এখানে কাজটা কি করা হয়। মনে করো যে আমাদের এটা নাই, আমাদের টোটালটা কি আছে, বিসি বাহুটা আছে, মনে করো বিসি বাহুতে এটা হচ্ছে বি বিন্দু আর এই হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে আমাদের যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে বি বল, আর এই বিন্দুতে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের কি বল, ডব্লিউ বল। এখন এই বলের যে লব্ধিটা, এই যে দুইটা বলের লব্ধি, সদৃশ সমান্তরাল দুইটা বল, এই দুইটা বলের লব্ধি অবশ্যই বিসির উপর কোনো বিন্দুতে ক্রিয়া করবে, বিসি এর উপর কোনো একটা বিন্দুতে কি করবে, ক্রিয়া করবে। কেন ক্রিয়া করবে, কারণ আমরা জানি দুইটা বল যদি সদৃশ এবং সমান্তরাল হয়, এর ক্রিয়া রেখা এই রেখার মধ্যেখানে কোনো এক জায়গায় হয়, মানে ওই ক্রিয়া রেখায় বিসিকে কি করে, অন্তর্বিভক্ত করে, সেটা কিন্তু আমরা জানি। তাহলে অন্তর্বিভক্ত যেহেতু করে, তাহলে এর ক্রিয়া রেখাটা অবশ্যই কোথাও এক জায়গায় হবে। তাহলে এখন যদি আমি ধরে নিই যে এই জায়গায় এর লব্ধিটা আছে, দুইটা বলে লব্ধি, যেটা হচ্ছে বি প্লাস ডব্লিউ, ঠিক আছে, ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে ডি, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, ডি বিন্দুতে ক্রিয়া করতেছে। এখন আরেকটা জিনিস চিন্তা করো, যে আমি অল্প কথায় বলতেছি বিষয়টা, যে এখানে ডি বিন্দুতে ক্রিয়া করতেছে। এখন এদিকে যদি তুমি রেখাটা এইভাবে একটা রেখা চিন্তা করো, আর এখানে যদি একটা বল কাজ করে, মনে করো এটা হচ্ছে ইউ বল কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখন মনে করো যে আমাদের এতটুকু অংশ নাই, সহজ কথা যেটা, এই অংশটুকু নাই। তাহলে এই দুইটা বল, এখানে দুইটা বল সদৃশ সমান্তরাল আছে, তাহলে এই বলের লব্ধি কোথায় ক্রিয়া করবে, এই বলের লব্ধি অবশ্যই এদের মধ্যে এখানে কোথায় এক বিন্দুতে ক্রিয়া করবে, ধরেছি এই বিন্দুতে ক্রিয়া করতেছে এই বলের লব্ধি। বল কয়টা, তিনটা, ঠিক আছে। এখানে আমাদের তীর চিহ্ন তিনটা হবে, ঠিক আছে, তিনটা বল, যেহেতু তিনটা বলে, আরে আচ্ছা আমরা লাল কালি দিয়ে আঁকি, যে মনে করো তিনটা, ঠিক আছে, আগে তো একটা ছিল এখন দুইটা দিলাম, হ্যাঁ তিনটা। তাহলে এই জায়গায় কি, এখানে দুইটা বল আর এখানে একটা বল, তিনটা বলের লব্ধি এই জায়গায় অবশ্যই হবে। আর এই তিনটা বল লব্ধি কোন জায়গায় কি করতেছে, ও বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে আমরা কি বলতে পারি যে বিসি বিন্দুতে যে দুইটা বল ক্রিয়া করতেছে, এই দুইটা বল অবশ্যই এদের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়া করবে, অবশ্যই ডি বিন্দুতে ক্রিয়া করবে। কেন না, স্বাভাবিক সেন্সে বুঝো, আমরা কোনো যুক্তিতে যাচ্ছি না, স্বাভাবিক সেন্সে যুক্তিতে যাচ্ছি, যে আমরাকে যদি এখানে একটা বল কাজ করে, যে বলটা হচ্ছে এটা আর এই বলটা এটা, তাহলে এদের লব্ধি দুজি এখানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যদি এটা হয়, যে ধরো এটা দুইটা বলের লব্ধি কত হবে, ইউ প্লাস বি প্লাস ডব্লিউ, এই বলটা কাজ করতেছে এখানে, এই দুইটা বলের লব্ধি এখানে কাজ করতেছে, তাহলে এই সেম সিস্টেমটাই তো এটা ও বিন্দুতে কাজ করতেছে, তাই না। তাহলে এখান থেকে যে ডি বিন্দুটা আছে, ডি বিন্দুর বলটা কি হবে, বি এবং ডব্লিউ, তাহলে বি এবং ডব্লিউ যদি এই ডি বিন্দুতে কাজ করে, মনে করে বি এবং ডব্লিউ আমাদের এই ডি বিন্দুতে কাজ করতে, এই বিন্দুর নাম কি দিয়েছিলাম, ডি, তাহলে এই বিন্দুতে আমাদের বি এবং ডব্লিউ কাজ করতেছে, বি প্লাস কত ডব্লিউ, ঠিক আছে। বি ডব্লিউ দুইটা বল এই জায়গায় কাজ করতেছে,
তার মানে যদি ডি বিন্দুতে কাজ করে তাহলে কিন্তু এই দুইটা বলের, কারণ এই রেখা বরাবর আরেকটা বল হচ্ছে এ বিন্দুতে, যেটা হচ্ছে ইউ কাজ করতেছে, তাদের লব্ধি এ বিন্দুতে কাজ করতেছে। ক্লিয়ার কথাটা? এটা আর একটু বিস্তারিত ওই জায়গায় বলা আছে, তোমরা প্রয়োজনে ওই জায়গায় কোয়েশনটা দেখে নিও। এই হচ্ছে আমাদের কথাটা। তাহলে এই পরে আমরা বলছিলাম যে এখানে একটা ভাষাগত ওইখানে লিখছিলাম, ওই ভাষাটাও এখান থেকে তোমরা দেখে নিবা। আমি আপাতত এখানে ভাষাটা লিখতেছি না, কারণ এটা অনেক ব্যাপার। এই ক্ষেত্রে এখন আমরা দুইটা বলের ক্ষেত্রে কি করতে পারি, সদৃশ সমান্তরাল বলের কি করতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখন থেকে যদি আমরা সদৃশ সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করি, তাহলে কি করব, যে এই রেখাটা বিসি রেখার উপর দুইটার সদৃশ সমান্তরাল কাজ করতেছে, যার ক্রিয়াবিন্দু হচ্ছিল ডি বিন্দু। ঠিক আছে, দুইটার ক্রিয়াবিন্দু হচ্ছে ডি বিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো বল সদৃশ সমান্তরাল বলের সূত্র হতে বি প্লাস বি ইন্টু যে কোনো বল। তাহলে এই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে বিডি। ঠিক আছে, বিডি, ঠিক আছে, বিডি, ওকে, ইকুয়াল টু, তাহলে অপর বল যেটা হচ্ছে ডব্লিউ, ক্লিয়ার, ইন্টু ক্রিয়াবিন্দু কত, সিডি, এই অংশটুকু আমরা লিখতে পারি সদৃশ সমান্তরাল বলের সূত্র থেকে। ঠিক আছে, আর এর উপরে যে ভাষাটা আর যে আমাদের কি কাজটা লিখতে হবে সেটা আমরা বলছি তো, যে ঢাকা বোর্ডের অন্তকেন্দ্রের ক্ষেত্রে একই কথা, লম্ব কেন্দ্রের ক্ষেত্রে একই কথা, এবং এর ঠিক এই পর্যন্ত মানে এই লাইন পর্যন্ত হয়তো বা লেটারগুলো একটু ভিন্ন ছিল, মনে হয় এবিসি ডি ছিল, এবং বলগুলো একটু ভিন্ন ছিল, পিকিউ আর ছিল, জাস্ট অতটুকুই। ঠিক আছে, এই লাইন পূর্ব পর্যন্ত সব সেম থাকবে, এই লাইন পর্যন্ত ওইখানে যা থাকবে ওইখানে সেম আছে। এরপরে হচ্ছে আমাদের প্রমাণ অনুযায়ী কাজ, প্রমাণে কি আছে তার উপরে ডিপেন্ড করে কাজ করতে হয়। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম, এই পর্যন্ত আমাদের সবগুলো কাজ একে। তাহলে এরপরে এখন যে কাজটা করতে হবে, যে আমরা এখান থেকে আমাদের একটু চিন্তা করে লক্ষ্য করে দেখো যে আমাদের কোনগুলো আছে হচ্ছে কত, এ কস এ, কস বি, কস সি, এখন বাহু আছে এ বি সি। তার মানে আমাদের কি করতে হবে, এখান থেকে শীর্ষকোণের দিকে যাইতে হবে। তাহলে শীর্ষকোণের দিকে যাওয়ার জন্য আমরা এক পরিকেন্দ্রের ক্ষেত্রে এই কাজটা করতে হবে। অলওয়েজ পরিকেন্দ্রের ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। কি করতে হবে, পরিকেন্দ্র, ধরো আমি এই দুইটা শীর্ষ যোগ করতেছি, মনে করো যে আমি এই শীর্ষটা আর এই শীর্ষটা যোগ করে দিই, পরিকেন্দ্র বি এই দুইটা যোগ করে দিলাম, এবং ও এবং সি যোগ করে দিলাম। আরে হলো না তো, তাহলে ও এবং সি আমরা কি করলাম, যোগ করে দিলাম। ঠিক আছে, ও সি যোগ করে দিলাম। তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা একটা ত্রিভুজ পাইছি। সেই ত্রিভুজটা কি, যে সেই ত্রিভুজটা হচ্ছে যে ও বি সি একটা ত্রিভুজ, ও বি সি একটা ত্রিভুজ। মনে করো যে এখানে আমরা একটু লিখি, তাহলে আমরা এখান থেকে পাবো যে ত্রিভুজ কত, ও বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু অবশ্যই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ যেহেতু আমাদের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এখান থেকে ব্যাসার্ধ দুইটা কি হয়, সমান হয়। তাহলে এই দুই বাহু যেহেতু সমান, এর বিপরীত কোণ দুটো কি হবে, সমান হবে। এটা একটু আমরা লিখে রাখি যে কোণ ও বি সি, এই কোণটা ও বি সি এই সমান আমাদের কোণ হবে কোনটা, ও সি বি, এটা আমাদের কাজে লাগবে। এটা আমরা একটু সংগ্রহ করে রাখলাম। ওকে, পরবর্তীতে আমরা এখন কোন দিকে যাব, আমরা যাব হচ্ছে যে এই যে ত্রিভুজটাতে আরো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন ত্রিভুজটা, একটা হচ্ছে ও বিডি একটা ত্রিভুজ। দেখো আমরা এখন ও বিডি ত্রিভুজ নিয়ে কাজ করব, যে ও বিডি ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ও বি ডি একটা ত্রিভুজ, তাহলে ও বিডি ত্রিভুজে যদি এখন আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি, ও বিডি ত্রিভুজ, ও বি ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে বিডি, কারণ আমাদের বাহু হচ্ছে বিডি, বিডিটা তো লাগবেই। ঠিক আছে, তাহলে বিডি বাই হচ্ছে হলো সাইন কত, বিডি, সাইন এই কোণ, যে বি ও কত ডি, বি ও ডি এই কোণ, বিপরীত কোণ, সাইন কোণ কত, বি ও ডি কোণ। ঠিক আছে, ইকুয়াল টু, পরে আমরা ওডিটা নিব, ও ডি বাই হচ্ছে হলো সাইন, ঠিক আছে, বিপরীত কোণ মানে বি ও ডি, কোণ কত, বি ও ডি এই কোণ, সরি বি ও ডি না তো, ও বিডি। ঠিক আছে, ও বিডি, কোণ কত, ও বি ডি এই কোণ। অপর কোণ না বাহুর দৈর্ঘ্য নেওয়া লাগবে না, ওবিটা নেওয়া লাগবে না। ঠিক আছে, ওবিটা আমাদের না নিলেও চলবে। ঠিক আছে, ওবিটা আমাদের না নিলেও চলবে, আমরা এই দুইটা নিয়ে আমরা সম্পর্ক দাঁড় করাবো। পরে এখান থেকে কি লেখা যায়, যে এই বাহুটাকে নিয়ে এসো, তাহলে বিডি বাই হচ্ছে কত, ওডি, বিডি বাই হচ্ছে হলো ওডি সমান আসবে যেটা সাইন কোণ কত, কোণ হচ্ছে হলো বি ও ডি, এটা এখানে চলে আসবে, আর এখানে হচ্ছে হলো সাইন। এটা হচ্ছে সমাধান তোমরা যে বেকুশিভাবে করতে পারো। মূল কথা হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলো একসাথে করবা, কোণগুলো একসাথে করবা।
যে এখানে আসবে ও বি ডি, এটা আমাদের আসলো, এটা আমাদের লাগবে। পরবর্তীতে এখানে দেখবা ছোট্ট আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজটা কি? সেই ত্রিভুজটা হচ্ছে হলো আমাদের এই যে ও ডি সি ত্রিভুজ, যেটা সিডি রিলেটেড আর একটা ত্রিভুজ পাবা, ওই ত্রিভুজটা নিবা। তার মানে আমরা ত্রিভুজ কত ও সি ডি ত্রিভুজ নিব। ও সি ডি ত্রিভুজ যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি তাহলে সিডি বাহু, তাহলে সিডি বাহু এর বিপরীত কোণ কত? ডি ও সি, তাহলে সাইন কত? ডি ও সি, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু, তাহলে এখানেও ওডি নিব, ঠিক আছে, ওডি বাহু নিব, ওডি বাহু বা বিপরীত সাইন সূত্র মানে কত? ও সিডি, ও কোণ কত? সাইন 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 কোণ কত? ও সি ডি। এই তথ্যগুলো আমরা কালেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা যে এটার মতন আমরা কি করতে পারি? এক পাশ করতে পারি। তাহলে আমরা বাদ লিখবো, বাদ দেওয়া সিডি বাই কত? ওডি, ঠিক আছে, ইকুয়াল টু যেটা আসবে সেটা হলো কত? যেটা এখানে চলে আসবে যে সাইন কত? ডি ও সি, ঠিক আছে, বাই হচ্ছে হলো সাইন কোণ কত? কোণ হচ্ছে হলো ও সিডি কোণ ও সিডি। এটা তোমাদের কিন্তু খাতায় দেখাই দিতে হবে, ঠিক আছে, খাতায় এটা দেখাই দিতে হবে, এই প্রমাণটুকু খাতায় দেখায়, অতটুকু লিখলেই হবে, বেশি লেখা দরকার নাই। তাহলে আমরা কিন্তু এই যে তিনটা ত্রিভুজ, পরিকেন্দ্রের ক্ষেত্রে শুধু, অন্তকেন্দ্র হলে আবার সহজ, এই ত্রিভুজটা লাগে না, অন্তকেন্দ্র হলে সহজ, এই ত্রিভুজটা লাগে না, এই ত্রিভুজের কারণে না এই অপর দুইটা করলে কাজ হয়ে যায়, কিন্তু আমাদের পরিকেন্দ্রের ক্ষেত্রে এই দুটা লাগবে। আবার হচ্ছে লম্ব ক্ষেত্রে আবার নামটা ভিন্ন, যে কোণের মানগুলো কীভাবে আনতে হয় আর কি। তাহলে এই হচ্ছে আমাদের হিসাবটা। এখন তাহলে এখানে বসাও, তাহলে বা যে আমরা বি ইন্টু, এখানে দেখো দুইটা নিচে ওডি আছে, তাহলে ওডি, কারণ এটা কমন বাহু, ঠিক আছে, সাধারণ বাহু দ্বারা ভাগ করে দাও, তাহলে বিডি বাই হচ্ছে হলো ওডি, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইন্টু সিডি বাই হচ্ছে হলো ওডি। তাহলে এখান থেকে একটা কাজ করতে পারো, সেই কাজটা কি জানো? যে এখানে একটু সংশোধন করে রাখতে পারো, যে ও আচ্ছা এখানে করার দরকার নেই, আমরা এখানে কাজ করবো, সব এখানে এনে বসো, ওইখানে কিছু করার দরকার নেই, প্যাস লাগাবা। যে বিডি বাই ওডি সমান কত পাইছি? বিডি বাই ওডি সমান পাইছিল এটা, তাহলে বিডি বাই ওডি সাইন বিওডি, তাহলে বি ইন্টু সাইন বিওডি, সাইন কত? বি ও, আরে কোন হয় না কেন, বি ও ডি, এটা বাই কত? সাইন, পরে কত পাইছি নিচ্ছে? ও বিডি, ও বি ডি, এটা পাইছি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু কত আসবে? যে সাইন কত আসবে? ডিওসি কোণ ডিওসি বাই হচ্ছে হলো সাইন কোণ কত? কোণ হচ্ছে হলো ওসিডি, ওসিডি, ঠিক আছে, এইটুকু আমরা পাইলাম, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা 1 নং ইকুয়েশন দিয়ে রাখো, আর বাকিগুলো তো আমরা বসাই দিলাম মান। তাহলে বা এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি ইন্টু কত? দেখো সাইন কোণ বিওডি, ঠিক আছে, বিওডি আর সাইন, আমরা এই যে ওবিডি এর মান বসাই দিয়েছি, ওবিডি কে দেখো আমরা ওবিসি লিখতে পারি, দেখো ওবিডি, এটাকে কিন্তু ওবিসি যদি লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটা লাইন লিখি, তাহলে কোণ কত লিখবো? ওবিসি লিখবো। আমরা ওবিডি কে কি লিখতেছি? ওবিডি, মানে এই অ্যাঙ্গেলটা ওবিসি লিখতেছি, অ্যাঙ্গেলের পরিমাণ তো কিন্তু চেঞ্জ হয় না, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এই পাশটাও সেম কাজ করো, ডব্লিউ ইকুয়াল ইন্টু কত? সাইন কোণ কত? ডিওসি বাই হচ্ছে হলো সাইন কত? ওসিডি, তাহলে ওসিডি, তাহলে এটাকে আমরা ওসিডি এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তাহলে ওসিডি বি লিখতে পারি, তাহলে লেখো যে ওসিবি, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু আমাদের প্রবলেম নেই। তাহলে এখানে দেখো যে আমরা এখন যে কাজটা করবো, যে ওবিসি ইকুয়াল টু ওসিবি, তাহলে আমরা ওই যে ওবিসি ইকুয়াল টু ওসিবি অথবা ওসিবি ইকুয়াল টু কত? ওবিসি, তাহলে আমরা এটা সমান কি বসাই দিতে পারি? এটা সমান আমরা যে কোন ওবিসি বসাইতে পারি, যে কোনো একটা বসাই দাও, কোনো প্রবলেম নাই, তাহলে ওবিসি বসাই দিতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে দেখো যে সাইন ওবিসি আর 1/sin ওবিসি কি কাটাকাটি, ঠিক আছে না, 1/, এটা কাটাকাটি, তাহলে আমাদের কত থাকলো? আমাদের থাকলো হচ্ছে শুধু এতটুক, ঠিক আছে, যে এখানে যেটা থাকলো যে বি ইন্টু এত থাকলো, যে বি ইন্টু এটা, আর ডব্লিউ ইন্টু আমাদের কি থাকলো? এটা থাকলো। ক্লিয়ার? কীভাবে আসছো তো আশা করি বুঝতে পারছো, যে বা আমরা এই কাজটা করলাম। এখন হচ্ছে যে বিওডি কোনটা, যে বিওডি কোনটা হচ্ছিল এই যে এতটুক, আমরা এটা একটু মুছে দিচ্ছি কারণ আমাদের কোণের হিসাবটা আনার জন্য। দেখো আমাদের বিওডি কোণ হচ্ছে হলো এতটুক, বিওডি কোণ হচ্ছে হলো এতটুক, ঠিক আছে, এতটুক না, এতটুক। তাহলে এখন বিওডি কোণ সমান কি লেখা যায় একটু চিন্তা করো, বিওডি সমান কি লেখা যায়? বিওডি সমান আমরা এই কাজটা করতে পারি, বিওডি সমান আমরা এই কাজটা করতে পারি। দেখো যে বিওডি সমান যদি আমি
এই টোটাল কোণ মানে এটাও মুছে দিচ্ছি একটু বোঝানোর জন্য, যে এই যে টোটাল কোণটা আছে এই টোটাল কোণটা থেকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু কি হয়, এই কোণটা আসে, তাই না? তাহলে এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। একটু লিখো, আমি লিখতেছি যে বি ইন্টু সাইন, ঠিক আছে? আমরা দেখো সাইন 180 টোটাল কোণটা কত? 180। তাহলে 180 থেকে আমরা কোন কোণটা বাদ দিচ্ছি? যে আমরা বাদ দিচ্ছি এ ও বি কোণ, মানে এতটুক কোণ, ঠিক আছে? এতটুক কোণকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখো যে এই কোণটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে এই যে পরিমাণ কোণটা, ঠিক আছে? তাহলে এই পরিমাণ কোণটা বাদ দিলে কিন্তু 180 থেকে এই পরিমাণ কোণ বাদ দিলে কিন্তু এই কোণটা আসে, ঠিক আছে? তাহলে আমরা এই কোণটা লিখতেছি, কারণ আছে একটা লিখার, যে মাইনাস কত? মাইনাস হচ্ছে যে এ কত কোণ, কত কোণ হচ্ছিল কোণ এ ও বি, এ ও বি, এই এতটুকু লিখতে পারি। ক্লিয়ার? ঠিক এটা যেভাবে লিখছি পরেরটা তো আমরা সেম কাজটা করব। তাহলে এই পাশে কি আছে? এ পাশে আছে হচ্ছে হলো যে ডব্লিউ ইন্টু সাইন, হ্যাঁ? তাহলে সাইন 180 আমরা বের করব, আগে 180 লিখে নিলাম, পরে হচ্ছে মাইনাস কত করবো দেখি, আমরা কোন আছে কত? ডিওসি। তাহলে এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে? আমরা তো এগুলো মুছছি, হ্যাঁ এগুলো মুছে দিলাম। তাহলে ডিওসি কোনটা কোনটা? ডিওসি কোনটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিওসি কোণ। তাহলে এই কোনো দুজ আমি 180 থেকে, মানে টোটালটা ধরো এইটা টোটালটা হচ্ছিল 180, ঠিক আছে না? এই টোটালটা হচ্ছে 180, এতটুকু হচ্ছে 180। তাহলে 180 থেকে দুজি আমি এই পরিমাণ কোণটা মানে এতটুকু কোণ বাদ দিয়ে দিই, মনে করো যে আমি একটু অন্য কালার দিই, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, যে এই কোণটা বাদ দিয়ে দিই, মনে করো এই কোণটা, ঠিক আছে? মানে এই টোটাল কোণটা হচ্ছে আমাদের কত? 180। এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 180, এই টোটাল কোণটা হচ্ছে 180। তাহলে 180 থেকে আমি এতটুকু অ্যাঙ্গেল বাদ দিয়ে দিচ্ছি, মানে কত? এ ও সি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেলটা থাকে যে 180। এই টোটালটা থেকে যদি আমরা এতটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা থাকে, তাই না? তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180, যেহেতু আমরা এটা সোজা কি টানছি, দাগ টানছি, তাহলে 180 থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। 180 হচ্ছে এই টোটালটা, বাদ দিয়ে দিচ্ছি কাকে? এ ও সি কে। তাহলে আমরা বাদ দিয়ে দিচ্ছি কোন কত? এ ও সি কে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এ হচ্ছে হিসাবটা। এখন পরবর্তীতে আমরা যেটা লিখবো, যে এটা সমান একটু কাজ করে নিই, তাহলে তাহলে বি ইন্টু যেটা আসে সেটা হচ্ছে সাইন কত? 180 জন্য অনুপাত পরিবর্তন হবে না, 180 মাইনাস সূক্ষ্মকোণ, তার মানে এটা কোথায় উৎপন্ন হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে, চিহ্ন পরিবর্তন হবে না। তার মানে লিখতে পারি কোণ কত? এ ও বি, কোণ এ ও বি ইকুয়াল টু যেটা আসবে ডব্লিউ ইন্টু সাইন, পরে কত আসলো? 180, সেম কাহিনী। তাহলে কোণ এ ও সি। এই হলো আমাদের এই পর্যন্ত কাজ। পরবর্তী কাজটা দেখো, পরবর্তী কাজ আমরা সবগুলো মুছে দিচ্ছি। পরবর্তী কাজটা আমরা একটু দেখাচ্ছি তোমাকে। ধরো এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে? আমি চিত্রটা একটু ঠিক করে নেই, পরে বোঝাচ্ছি। মনে করো এই হচ্ছে আমাদের চিত্রটা ছিল। ওকে, এখন আমরা একটা কোণ ধরি, এ ও বিটা ধরি। তাহলে এ ও বিটা হচ্ছে হলো এটা, এ ও বিটা হচ্ছে এই কোণটা, ঠিক আছে না? এটা ছিল আমাদের ও বিন্দু, হ্যাঁ এটা আমাদের ও বিন্দু ছিল, ও বিন্দু, ঠিক আছে? তাহলে এ ও বি কোণটা কোন কোণ ছিল? এ ও বি এটা। এখন এ ও বি কোণটা একটা কাহিনী ঘটাইছে, দেখো এ ও বি কোণটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? এ ও বি কোণটা এ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, যেহেতু আমাদের এটা কেন্দ্র, এটা কি বৃত্তের পরিবৃত্তের কেন্দ্র ছিল এটা, ওটা। তাহলে এই যে চাপটা আছে, এই চাপের উপরে দেখো আমাদের একটা কোণ আছে, সেই কোণটা কত? এ ও বি। এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণটা কত? এ ও বি, ঠিক আছে? তার মানে এই চাপের উপরে একটা বৃত্তস্থ কোণ আছে, সে কোণটা কত? সে আমরা চাপের কোণ কেমনে জানি, কেমনে বের করবো একটু দেখাই দিই। এই জায়গায় ধরো এই হচ্ছে বৃত্তটা, ওর কি হইলো না তো, মনে করো এই হলো আমাদের বৃত্তটা, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এই হচ্ছে একটা নির্দিষ্ট চাপ। তাহলে এই চাপ এ বি দুজি হয়, এই চাপ থেকে একটা রশ্মি কেন্দ্রে মিলিত হইবে এবং এখান থেকেও একটা রশ্মিকে কেন্দ্রে মিলিত হবে, যে কোণটা হবে এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? আবার ঠিক এই চাপ থেকে এই চাপের এই শীর্ষবিন্দু থেকে বৃত্তের পরিধির উপরে, এই চাপের এই শীর্ষবিন্দু থেকে বৃত্তের পরিধির উপরে গিয়ে বৃত্তের অপর চাপের উপরে গিয়ে মিলিত হবে। আমরা তো এই চাপ নিচ্ছি, তাহলে আরেকটা চাপ কি রয়েছে? অপর একটা চাপ রয়েছে না, ওই চাপের উপর গিয়ে কোনো এক বিন্দুতে মিলিত হবে, তখন এখানে মধ্যবর্তী যে কোণটা হবে এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ তো পাইলাম ও, ঠিক আছে? এখন বৃত্তস্থ কোণটা এই দুইটা চাপের শীর্ষবিন্দু থেকে বৃত্তের অপর চাপের উপরে মিলিত হতে হবে। তার মানে দেখো যে এই হচ্ছে আমাদের চাপের একটা শীর্ষবিন্দু এ আর একটা শীর্ষবিন্দু বি, এখান থেকে দুইটা রশ্মিকে এই সি বিন্দুতে মিলিত হয়েছে, মানে হচ্ছে কোণটা হলো এইটা, ঠিক আছে? এই যে কোণটা, ক্লিয়ার? এই টোটাল কোণটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কিন্তু জানি যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। তাহলে এই টোটাল কোণটা যেহেতু আমাদের ত্রিভুজের শীর্ষ কোণ, তাহলে এই কথাটা অবশ্যই লিখে দিতে পারো যে আমরা জানি যে একই চাপের উপরে, যে এবি চাপের উপরে দণ্ডায়মান
এই কথাটা এখানে লিখে দিতে পারো যে এ বি, ঠিক আছে, এ বি চাপের উপর এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ কত? এ সি বি, ঠিক আছে, এ সি বি, ক্লিয়ার? তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 2 ইন্টু কোণ কত? এ সি বি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে সমান 2 ইন্টু এ সি বি, যেহেতু আমাদের এবিসি ত্রিভুজের শীর্ষ কোণ, তাহলে এটাকে শুধু সি দ্বারা লিখলেই হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে এইটার মানটা, যে এ ও বি এর মানটা আমরা এই জায়গায় না বসাই দেব, ঠিক আছে? তাহলে বসাও। তাহলে এখান থেকে আমরা এই লাইন এদিকে চলে আসো, যে বা এখন আমরা লিখবো বি ইন্টু কত? সাইন কত? এ ও বি। তাহলে এ ও বি সমান কত পাইছি? 2c, সাইন 2c, এটা পাইলাম, ইকুয়াল টু ডব্লিউ ইন্টু, এখন সেম কেসটাই অনুরূপভাবে কি লেখা যাবে এখান থেকে? আচ্ছা, এটা লেখার পর আগে অনুরূপভাবে আমরাগুলো লিখে নিই, সবগুলো লিখে নিই। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি যে কোণ কত? এ ও সি না? হ্যাঁ, এ ও সি। তাহলে একটু চিন্তা করো, এ ও বি, তাহলে এটা ছিল তার এই শীর্ষ, তাহলে এ ও বি এখন আসবে কি? এই শীর্ষ। এটা হচ্ছে এই চাপের উপরে এসি চাপের উপরে কি? কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা? এটা। তার মানে কি লিখবো? এ বি সি। তার মানে এটা এসি ইকুয়াল টু কত? 2 কি বি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই মানগুলো আমরা ওইখানে বসাই দেবো, ঠিক আছে? এখানে মুছে বসাই দিই। আচ্ছা, এখানে লিখো যে এখান থেকে আমরা কি করব? নিচের দিকে চলে আসো। তাহলে আমরা লিখবো যে বি ইন্টু কত? সাইন, ঠিক আছে, 2c, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইন্টু কত? সাইন এ ও সি মান হচ্ছে 2b, তাহলে হলো 2b, এটা আমরা লিখতে পারি। ও সরি, সাইন লিখছি না তো, সাইন কত? 2b। এই হলো আমাদের কাজ। ওকে, তাহলে উপরে আসো। হ্যাঁ, এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো উপরে আসো, যে বি বাই কত? ডব্লিউ, বি বাই ডব্লিউ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে সাইন 2b ইকুয়াল টু বাই হচ্ছে হলো সাইন 2c, ঠিক আছে, সাইন 2c, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে না? এখন সাইন 2b ইকুয়াল টু 2c, এটা আমাদের প্রয়োজন নাই। তারপরে আমাদের যেটা আসে সাইন 2b এবং 2c এর পরে যেটা আসে সেটা হচ্ছে যে বি বাই ডব্লিউ ইকুয়াল টু সাইন 2b কত? 2 সাইন বি ইন্টু কত? কস বি, এটা আমাদের আসে বাই কত? 2 সাইন সি কস সি, এটা আমাদের আসে। তাহলে এখান থেকে 2 কাটাকাটি করা যায়। তাহলে এখন প্রয়োজন হচ্ছে যে আমাদের কস বি আসে পড়ছে এবং কস সি আসে পড়ছে, আমাদের সাইন বি সাইন সিটা বিদায় করতে হবে। সাইন বি সাইন সিটা আমরা কিভাবে বিদায় করবো? এখানে যখন তত্ত্বগুলো তোমরা লিখবা, এই তত্ত্ব লিখার পরে আরেকটা তত্ত্ব লিখে রাখবা, সেটা হচ্ছে যে সে কোনটা হলো যে আমরা ত্রিভুজ, এই যে টোটাল ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি না? মানে টোটাল ত্রিভুজটা, যে এই যে এ বি সি যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্রটা কি আসে একটু দেখি আমরা। দেখো আমরা কোন জায়গায় দেখবো, এখানে দেখি যে এটা তো আর প্রয়োজন নাই, আমরা এই পর্যন্ত আসছি। তার মানে দেখো ত্রিভুজ কত? এ বি সি এর ক্ষেত্রে সাইন সূত্র। তাহলে সাইন সূত্রের ক্ষেত্রে আমরা দেখো এই যে ত্রিভুজের বাহুগুলো বলে লেখা আছে যে এটা ধরো আমাদের ত্রিভুজের শীর্ষের বিপরীত বাহু হচ্ছে বিসি, এটা হচ্ছে এ বাহু, আর এটা হচ্ছে আমাদের যে ত্রিভুজের বি শীর্ষ এর বিপরীত বাহু চলে আসি, তার মানে এটা হচ্ছে বি বাহুর নাম হবে, আর এটা সি শীর্ষ এর বিপরীত হচ্ছে এ বি বাহু, এটা সি বাহু নাম হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ বাই সাইন কত? সাইন এ, ঠিক আছে, ইকুয়াল টু যে বি বাই কত হবে? সাইন বি, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি, এটা লিখতে পারি ইকুয়াল টু কত? 2r। তাহলে এখন এই যে এতটুকু আর এতটুকু নিয়ে আমরা কাজ করে যদি সমাধান করি, তাহলে আমরা কি পাবো হচ্ছে দেখো, সুতরাং আমরা বলতে পারি যে এ বাই কত? 2r, ঠিক আছে না, ইকুয়াল টু কত? সাইন এ, ঠিক আছে, সাইন এ। ঠিক এরকমভাবে আমরা যদি এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে, তখন আমরা লিখতে পারবো যে বি বাই কত? 2r, সেটা কত হবে? ইকুয়াল টু সাইন বি, ঠিক আছে, সাইন বি। ঠিক এরকমভাবে সি বাই 2r ইকুয়াল টু কত হবে? সাইন সি, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন এখান থেকে আমরা এই মানগুলো এখানে বসালে কি পাচ্ছি দেখো, যে বি ইকুয়াল টু কত বসাবো? বি ইকুয়াল টু বসাবো হচ্ছে সাইন বি ইকুয়াল টু কত? বি বাই 2r। তার মানে আমরা 1/2r, এটাকে একটু পণ্ডিত করে এইভাবে লিখলাম, ইন্টু বি ইন্টু কত? কস বি, এটা লিখতে পারি, ঠিক আছে। আর কত আছে? সাইন সি এর মান কত? সি বাই 2r। তাহলে 1/2r ইন্টু কত? সি ইন্টু কত?
কস সি, এটা আমরা লিখতে পারি। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কাটাকাটি, ক্লিয়ার? তাহলে তাকে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বি ইজ টু ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, যে বি কস বি, বি কস বি, এরপর ইজ টু কত, ইজ টু হচ্ছে সি কস সি, ঠিক আছে, সি কস সি। এই হচ্ছে আমাদের হিসাবটা। এখন এখান থেকে দেখো, একটু লক্ষ্য করো যে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে যে এই হলো আমাদের যে সবুজ কালার, দেখো দুইটা বল নিয়ে আমরা কাজ করছিলাম। কোন দুইটা বল? বি এবং ডব্লিউ বল নিয়ে কাজ করছিলাম। দুই ডব্লিউ বল, এই বিসি, আমি একটু আলাদাভাবে চিত্র রাখি যে এই বিসি উপর, মানে করো এই বাহুটার উপর বি, এ বিন্দু ছিল বি আর এটা ছিল সি, এই বিসি বাহুর উপর ক্রিয়ারত ছিল বি এবং ডব্লিউ বল, ঠিক আছে। ক্রিয়ারত নিয়ে কাজ করছিলাম, যাদের লব্ধিটা এখানে ডি বিন্দুতে ছিল, ডি বিন্দুতে এদের লব্ধিটা ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে বি প্লাস ডব্লিউ, ক্লিয়ার? তাহলে এই জায়গায় হিসাবে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বি সি বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা হচ্ছে বি আর একটা কি ডব্লিউ, ঠিক আছে। তাহলে বি ইজ টু ডব্লিউ সমান কি পাইছি, তাহলে বি বিন্দুতে ক্রিয়ারত, তাহলে বি বিন্দুতে ক্রিয়ারত কি এটা, এটা, তাহলে এর অনুপাত কি পাইছি, এর অনুপাত পাইছি এই বাহু বিপরীত বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে না, কস, ঠিক এই কোণটা, ক্লিয়ার? দেখো এই কোণটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বি যে বিন্দুতে কাজ করতেছিল সে বিন্দুর এর বিপরীত বাহু, যে বিন্দু এ বিন্দুর বিপরীত বাহু, ত্রিভুজ মানে এবিসি, বড় ত্রিভুজের মেইন ত্রিভুজের যে এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজের বিপরীত বাহু এবি, এই বাহুর দৈর্ঘ্য ইন্টু কি পাইছি, এই যে বিন্দুতে কাজ করতে এই যে শীর্ষকোণটা, এই মেইন ত্রিভুজের যে শীর্ষকোণটা, শীর্ষকোণের কজ অনুপাত, ঠিক। অপর ডব্লিউ বলটা যে বিন্দুতে কাজ করতেছিল সেটা হচ্ছে এই বিন্দুতে, সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে ডব্লিউ বলটার কি সি বাহু, মানে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সি কোণের বিপরীত বাহু এবি, এবি এর দৈর্ঘ্য পাইছি প্লাস ওই কোণের কজ অনুপাত। এখন যদি আমি এই ঠিক অনুরূপভাবে এই কাজটা করি, যে আমি যদি লিখি যে অনুরূপভাবে আমি লিখতে পারি কত বি, আমি অন্য দুইটা বল নিয়ে যদি কাজ করি, মনে করো যে আমি ইউবি নিয়ে কাজ করতেছি, কারণ আমাদের বল দুইটা, আরেকটা আনতে পারছি, ইউর সাথে বি নাও, ইউর সাথে ডব্লিউ নাও, যেটা কই সেটা নাও, কোনো প্রবলেম নেই, আমি ইউবি নিয়ে কাজ করতেছি। তাহলে ইউ ইজ টু কত ডব্লিউ বি, ঠিক আছে, এটা সমান কত আসবো, তাহলে কি আসবে, ইউ কোন বিন্দুতে কাজ করতেছে, এ বিন্দুতে, তাহলে এ বিন্দুর বিপরীত বাহু বিসি, এর দৈর্ঘ্য কত এ, নিলাম এ, ঠিক আছে, এ ইন্টু কস অনুপাত কত আসবে, এটা যে বিন্দুতে কাজ করতেছে এই ত্রিভুজের এই কোণ, মানে এই যে এই কোণ, ঠিক আছে, কজ এ ইজ টু, অপরটা তো আমরা জানি যে বি এই কত কস বি, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাজটা। তাহলে এখানে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারবো, যে এটাকে যদি আমরা 2 নং ইকুয়েশন দেই আর এটাকে যদি 3 নং ইকুয়েশন দেই, তাহলে 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে পাই কি পাই, যে বি ইজ টু ইউজ টু বি, ইউটা প্রথমে দাও, ইউ ইজ টু বি ইজ টু ডব্লিউ ইকুয়াল টু কত হবে, ইউ ইজ টু ডব্লিউ ইকুয়াল টু হবে যে ইউটা কত এ কস এ ইজ টু বিটা কত বি কস বি, এরপরে হচ্ছে হলো আমাদের ইজ টু কত সি কস কত সি। এ হচ্ছে আমাদের কাজটা, এ হলো আমাদের প্রমাণটা, লাস্টের অনুসারে যে প্রমাণটা, এই হলো প্রমাণটা। আমি বলছিলাম যে লাস্টের দিকে বলবো যে আমাদের স্টেপগুলো কি অবলম্বন করতে হয়, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। অবশ্যই একটু কমেন্টে বলবে যে বুঝতে পারছো কি না, কারণ বুঝতে পারলেই আমার সাথে কথা, কারণ অনেক পেশাল পারতে হয়। আর একটা কথা বলি যে আমরা লাস্টের দিকে বলবো যে এখানে এই টাইপের উপপাদ্যগুলোতে কি স্টেপ অবলম্বন করতে হয়। দেখো আমরা পরিকেন্দ্রের ক্ষেত্রে যদি সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে পরিকেন্দ্র আসে, পরিকেন্দ্র আসলে ত্রিভুজ রিলেটেড, আর ত্রিভুজ রিলেটেড আসলে এটা অবশ্যই সদৃশ সমান্তরাল বলে থাকে, বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে হয় না, হলেও অনেক জটিলতা হয়। সো আমাদের পরীক্ষা বা বিভিন্ন এডমিশনে, ভার্সিটি এডমিশনে যেগুলো আসে আমাদের সবগুলো এগুলোই আসে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজে। এক্ষেত্রে আমাকে যদি পরিকেন্দ্র থাকে তাহলে আমাদের পরিকেন্দ্রের যে স্টেপগুলো অবলম্বন করতে, প্রথম কথা হচ্ছে যে আমরা তো এখানে ক্রিয়াবিন্দু, এই যে এর নিচের যে বাহুটা থাকবে এই বাহুটা ক্রিয়াবিন্দুটা এটা ধরিয়ে নিব, বা প্লাস একটু ভাষাগত লিখে আমরা বুঝাই দিব যে এটার ক্রিয়াবিন্দু। আর এটা হচ্ছে প্রথম, পরে লামির উপপাদ্যটা আমরা লামির উপপাদ্য না, সদৃশ সমান্তরাল বলতে ক্রিয়াবিন্দুর থেকে যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর তোমার প্রাথমিক কাজ হচ্ছে পরিকেন্দ্রের জন্য টোটাল ত্রিভুজটার, যে এখানে এই যে ত্রিভুজটা আসবে মানে টোটাল ত্রিভুজটা থেকে প্রথম কথা হচ্ছে যে টোটাল ত্রিভুজটা না, যে ওবিসি যে ত্রিভুজটা আসবে এই যে পরিকেন্দ্র থেকে এই যে বাহুটার উপর তুমি কি দুইটা বল নিয়ে কাজ করতেছো, ওই বাহু এবং পরিকেন্দ্রের যোগফলে যে ত্রিভুজটা আসবে, এই ত্রিভুজটার যে বা কোণ দুইটা যে সমান, এই কোণ দুইটা সমান প্রথম দেখায় রাখবা। পরবর্তী স্টেপটা হচ্ছে যে এখানে যে আমরা যে
ক্রিয়াবিন্দু দূরত্ব নিব, যে দুইটা বাহু আসবে, একটা অবশ্যই এটা, একটা অবশ্যই এই দুইটা রিলেটেড দুইটা ত্রিভুজ খুঁজে পাবা, ওই দুইটা ত্রিভুজ তুমি নিবা। নেওয়ার পরে এখান থেকে এই বাহুটা দরকার আর ওডিটা কমন বাহু, এই দুইটা বাহুর সাইন অনুপাত আনবা, ত্রিভুজের সাইন সূত্র, অলওয়েজ ত্রিভুজের সাইন সূত্র কাজ করতেছে। তাহলে এই জায়গায় এই যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো, পরে এই বাহু রিলেটেড একটা ত্রিভুজ, এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো, টোটাল ত্রিভুজেরও কি করবো, একটা সাইন সূত্র লাগবে। পরে এই মানগুলো আমরা ইউজ করে আমাদের কি করা যাবে, সমাধানটা করা যাবে। তাহলে এই স্টেপগুলো মাথায় রাখলেই ইনশাআল্লাহ আশা করি এই টাইপের অঙ্কগুলো তার কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যে বরিশাল বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটা। দুইটা কোয়েশ্চেনই অনেক বড় বড় দেওয়া হয়েছে বরিশাল বোর্ড 2023 সালে। দুইটা কোয়েশ্চেনই সহজেই, মানে অতটা জটিল না, মোটামুটি সহজেই। যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখি আর কোন কোয়েশ্চেন নিয়ে সমাধান করা যায়, আর ভিন্ন রকম কিছু কোয়েশ্চেন নিয়ে সমাধান ইনশাল্লাহ আসবো আমি। একই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করবো, এগুলো তোমরা দেখে নিবা। যেগুলো অ্যাভয়েড করতেছে মূলত এগুলো মানে একই টাইপের কোয়েশ্চেন, মানে আলোচনা হয়ে গেছে, এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করবো। ওকে, প্লাস বইলে দিব, যদি আমাদের রিপিট কোয়েশ্চেন আসে আমি বলবো যে এটা কোন বোর্ডে আলোচনা আছে, এটা আমি তোমাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তাহলে এই ছিল আমাদের বরিশাল 2023 সালের কোয়েশ্চেন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।